নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্মার্ট ম্যাথ একাডেমিতে। আপনাদের সবাইকে স্বাগত। তা আমরা যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026কে লক্ষ্য রেখে যে অঙ্কর প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় ক্লাস। এই ভিডিওতে পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের শর্ট ট্রিক্স এবং বিগত বছরের প্যাটার্ন মেনে এমসিকিউ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা সাথে থাকুন। আর যারা যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? 7, 8, 4, 5 কে 8, 5, 4 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত হবে? কি বলেছে? 7, 8, 4, 5 কে 8, 5, 4 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা ভাগ করার নিয়ম কি আছে? কোনো সংখ্যাকে প্রথমে ওড নাম্বারগুলো যোগ করতে হবে, তারপরে ইভেন নাম্বার মানে বিজোড় সংখ্যাগুলো যোগ করতে হবে। 7 আর 4 11, 11 আর 5 16। তো বিজোড় সংখ্যাগুলো যোগফল কত হলো? 16 প্লাস কে হলো। আর জোড় সংখ্যাগুলোর জোড় স্থানের 8 আর 5 13, 13 আর 8 21 আর 4 25। বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগফল 16 প্লাস কে, আর জোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগফল 25। এই দুটো সমান করে দেব। দুটোর যোগফল যদি এই দুটোর বিয়োগ করে যদি 0 হয় বা 11 হয় তাহলে সংখ্যাটি কী হবে? 11 দ্বারা ভাগ করা যাবে। যদি 0 হয় বা 11 হয় তাহলে সংখ্যাটি কী হবে? 11 দ্বারা ভাগ হবে। তা আমরা সমান করে দিলাম। কে সমান কত হলো? 25 থেকে 16 বাদ দিলে 9। তাহলে এখানে যদি 9 বসাই, 16 প্লাস 9, আর এদিকে কত হয়েছিল? 25। তো এটা 25 হয়ে গেলো, এটা 25 হয়ে গেলো। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে কী হলো? 11 দিয়ে ভাগ করা যাবে। যদি এখানে কে সমান যদি মাইনাস আসতো, যদি এখানে ধরে নাও কে সমান যদি -2 আসতো, তাহলে কত হতো? এর সঙ্গে 11 যোগ করে নিতাম, তখন কত হতো? 9 হয়ে যেত। যদি কে সমান যদি মাইনাসে চলে আসতো, -5 চলে আসতো, তখন এর সঙ্গে আবার 11 যোগ করে নিতাম, তাহলে কত হতো? 6 চলে আসবে। এভাবেই করতে হবে, ঠিক আছে? তো কে এর মান এখানে কত আসলো? 9 আসলো, পজিটিভে আছে। তো কে এর মান কত হবে? এখানে 9 হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। কি বললাম? জোড় স্থানে যেগুলো আছে আর বিজোড় স্থানে যেগুলো আছে একটার পর একটা কী করব? যোগ করব। একটার পর একটা যোগ করলাম। 7, 4, 11, 11 প্লাস কে প্লাস 5, 11 আর 5 16, 16 প্লাস কে, এটা সমান। আর উপরেরগুলো যোগ করলাম, এইগুলো জোড় স্থানে 8, 5, 13, 13, 8, 21, 21, 4, 25। এই দুটো সমান করে দেবো। কে এর মান এখান থেকে পেয়ে যাব। কে এর মান 9, ঠিক আছে? যদি এখানে কে এর মান যদি 9 থাকতো তাহলে কী হতো? 11 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হতো, ঠিক আছে? পরের কোশ্চেন বলেছে 212 এর পাওয়ার 316 ইন্টু 323 এর পাওয়ার 512 ইন্টু 727 এর পাওয়ার 313। একক স্থানীয় ইউনিট ডিজিট জানতে চাইছে। ইউনিট ডিজিট কী করে পাবো? আমরা কালকে দেখেছিলাম 1, 0,
5 আর 6 থাকতো এই একক স্থানে, এই একক স্থানে, এটা একক দশক শতক, একক স্থানে যদি 1 0 5 6 থাকে তাহলে ইউনিট ডিজিট কত হবে? এগুলোই থেকে যাবে, 1 0 5 6 থেকে যাবে। এখানে যদি 2 3 7 8 থাকতে গেলে কী করতে হবে? এই সংখ্যাকে যেটা পাওয়ার আছে পাওয়ারকে 4 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি, 316, 316কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগশেষ যাচ্ছে, ভাগ করে যাচ্ছে, 4 4 7 28 29 30 31 3 36 32 4 9 36 চলে যাচ্ছে, মানে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তাহলে কত হবে? 2 এর পাওয়ার 4 লিখতে হবে। যদি ভাগ চলে যায় তাহলে 2 এর পাওয়ার 4, যদি ভাগ না যায় ধরে নাও 316 আছে, 4 দিয়ে প্রথমে কী করতে হবে? ভাগ করতে হবে। 4 7 28 3 6 4 9 36, কোনো ভাগশেষ থাকছে? কোনো ভাগশেষ থাকছে না। কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে কি করতে হবে? 2 এর পাওয়ার 4 লিখতে হবে। যদি ভাগশেষ যদি 3 বেঁচে যায় তাহলে 2 এর পাওয়ার 3 লিখব। যদি ভাগশেষ যদি 2 বেঁচে যায় তাহলে 2 এর পাওয়ার 2 লিখব। যদি ভাগশেষ যদি 1 বেঁচে যায় তাহলে 2 এর পাওয়ার 1 লিখব। ঠিক আছে, গুণ আছে, গুণ করে দিলাম। নেক্সট কত আছে? 323 পাওয়ার 512, এটাও 3 আছে। 2 3 7 8 থাকতে কী করতে হবে? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা 512কে কী করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 512কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? কী ভাগশেষ বাঁচছে? এখানেও কোনো ভাগশেষ বাঁচছে না। কোনো ভাগশেষ না বাঁচলে কী করতে হবে? 3 আছে, 3 এর পাওয়ার 4 লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে 2 ছিল, কোনো ভাগশেষ বাঁচলো না, 2 এর পাওয়ার 4 লিখলাম। এখানে 3 আছে, কোনো ভাগশেষ বাঁচছে না, 3 এর পাওয়ার 4 লিখলাম। আর কত আছে? 727, 727-এর পাওয়ার কত আছে? 313। 727-এর পাওয়ার কত আছে? 313। তো 313কে কী করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 7 28 3 3 4 8 32, কত বাঁচলো? ভাগশেষ 1 বেঁচেছে, তাহলে কি লিখতে হবে? 7-এর পাওয়ারে 1 লিখতে হবে। ভাগশেষ 1 বাঁচলে কী করতে হবে? 7-এর পাওয়ারে 1 লিখতে হবে। যদি ভাগশেষ যদি এখানে 2 বাঁচতো তাহলে 7-এর পাওয়ারে কত লিখতাম? 2 লিখতাম। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো 2 এর পাওয়ার 4 কত হবে? 2 এর পাওয়ার 4 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তো 16 ইউনিট ডিজিট কত আছে? 6 আছে, তো এখানে 6 লিখব। ইন্টু 3 এর পাওয়ার 4 কত হবে? 3 এর পাওয়ার 4 মানে 3টে 4 গুণ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 9 ইন্টু 9, 9 9 81। এখানে ইউনিট ডিজিট কত আছে? 1 আছে, তো এখানে 1 লিখব। এখানে 7-এর পাওয়ার 1 মানে 7, তো কত হচ্ছে? গুণ করলে 6কে 6, 6 7 42। তো ইউনিট ডিজিট কত হচ্ছে? ইউনিট ডিজিট হচ্ছে 2। ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট 2। উত্তর কত হবে? 2। ঠিক আছে, পরের কোশ্চেন। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 8 10 12 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তো ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? 8 10 12 18কে কী করতে হবে? লসাগু করতে হবে। 8 10 12 আর 18, এর লসাগু কত হবে? 2 4 8, 2 5 10, 2 দিয়ে সবটা ভাগ যাচ্ছে, 2 6 12, 2 9 18। এবার আবার 2 দিয়ে যাবে, 2 2 দিয়ে 4, 5 যাচ্ছে না, 2 3 6, 9ও যাচ্ছে না। এখানে এটা 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে ভাগ করতে হবে। 3 1 3, 3 3 9। আর তো কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তো এবারে কী করতে হবে? এগুলো গুণ করতে হবে। 2 দিয়ে 4, 4 3 12, 12 দিয়ে
24, 24 পাঁচে 120, 120কে 3 দিয়ে গুণ করলে 360, 360 এমন একটা সংখ্যা যেটা 8 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও যাবে, 10 দিয়েও যাবে, আর 18 দিয়েও ভাগ করা যাবে। এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 360কে তো ভাগ করা চলে যাবে, 5 ভাগশেষ কী করে থাকবে, এর সঙ্গে 5 যোগ করতে হবে, তবেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। তো কত হলো? 365, 365। আমরা কি করলাম? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু করতে হবে। 8, 10, 12, 18 লসাগু করলাম, 8, 10, 12, 18 এর লসাগু কত হবে? 360। 360 কী হবে? সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তো 5 ভাগশেষ থাকলে কী করতে হবে? 5 দিয়ে যোগ করতে হবে। 360 আর 5 365, 365। ঠিক আছে, পরের কোশ্চেন। 18, 36, 52 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। যদি এ, বি, সি আর ডি 4টা সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে কি হবে? সূত্র কি আছে? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এ, বি আর সি যদি সমানুপাতিতে থাকে তাহলে কি হবে? এটা সূত্র কি আছে? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখানে কি আছে? চতুর্থ সমানুপাতি, মানে 4টা সংখ্যা আছে। কি কি আছে? একটা 18 আছে, 36 আছে, 52 আছে, আর একটা সংখ্যা ধরে নিলাম এক্স। আমাদের এক্সের মান জানতে চেয়েছে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এর সূত্রটা কী আছে? 18 বাই এ বাই বি আর সি বাই ডি, এটা সমান কত হবে? কোনাকুনি গুণ, 18 ইন্টু এক্স সমান সমান 52 ইন্টু 36, 18 2 36। তো এক্স সমান কত হলো? 52 ইন্টু 2 মানে 104। এক্স সমান কত হলো? 104। তা আমরা উত্তর কত পেলাম? 104। চতুর্থ সমানুপাতি কত হলো? 104। ঠিক আছে, বোঝা গেল? পরের কোয়েশ্চেন। যদি 1.5x সমান 0.04 ওয়াই হয় তবে এক্স ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্সের মান কত হবে? বাই ওয়াই প্লাস এক্স। তো এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করি। এক্স আর ওয়াইয়ের মান বের করলে কত হবে? এই ওয়াইটাকে এক্সের নিচে নিয়ে আসি, এক্স বাই ওয়াই সমান উপরে কত থাকলো? 0.04 আর নিচে কত থাকবে? 1.5। এটা যদি আমরা দশমিক তুলে দিই, যদি দশমিক তুলি, এটার দশমিক তুললে কী হবে? একটা 1, দশমিক করে কটা সংখ্যা? 2টো সংখ্যা, 0। আর এটা যদি দশমিক তুলি তাহলে কত হবে? একটা 1 আর একটা 0, 0 0 কাটলো, 2 2 4, 2 5 10। তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে? উপরে বাঁচলো 2 আর নিচে 15 ইন্টু 5, 15 5 75। মানে এক্স সমান কত হবে? এক্স সমান 2 হলো, ওয়াই সমান 75 হলো। তো এক্স সমান 2, তো এখানে কি বলেছে? ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্সের মান জানতে চাইছে। তো ওয়াই মাইনাস ওয়াইয়ের মান কত হচ্ছে? 75 মাইনাস এক্সের মান হচ্ছে 2, তো 75 প্লাস 2, 75 থেকে 2 বাদ দিলে 73, 75 আর 2 77। কত? 73 বাই 77, 73 বাই 77। ঠিক আছে, এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করলাম, এক্স আর ওয়াই মান এখানে পুট করে দিলাম, চলে আসলো। পরের কোশ্চেন। 5টি সংখ্যার গড় 56। 5টি সংখ্যার গড় কত বলেছে? 56। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, 3/4 অংশ হয়। এটা হচ্ছে শেষ 4টি সংখ্যার সমষ্টি, শেষ 4টি সংখ্যার সমষ্টি, 4টি সংখ্যার সমষ্টি। আর এটা হচ্ছে প্রথম সংখ্যা,
প্রথম সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা শেষ চারটি সংখ্যার সমষ্টির 3/4। 3/4 নিচেরটা হচ্ছে শেষ চারটি সংখ্যার সমষ্টি আর উপরেটা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে মোট সংখ্যা, প্রথম সংখ্যা হলো 3 আর শেষ চারটি সংখ্যার সমষ্টি হচ্ছে 4। টোটাল কত ইউনিট হচ্ছে? 7 ইউনিট। টোটাল কত ইউনিট হলো? 7 ইউনিট। তো 5টি সংখ্যার গড় কত বলেছে? 56। তো 5টা সংখ্যার সমষ্টি কত হবে? 5টা সংখ্যার সমষ্টি, 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5 × 56। 5 × 56 কত হবে? 6×5 = 30, 5×5 = 25, 26, 27, 28, 280। তো 7 ইউনিট সমান কত হলো? 7 ইউনিট সমান হচ্ছে 280। এখানে 1 ইউনিট সমান কত হবে? 280/7, 7 থেকে 7, 7 × 4 = 28। তো 1 ইউনিট সমান হয়ে গেল 40। 1 ইউনিট সমান 40 বলেছে। তবে শেষ চারটি সংখ্যার গড় কত হবে? শেষ চারটি সংখ্যার সমষ্টি কত ছিল? শেষ চারটি সংখ্যার সমষ্টি ছিল 4। শেষ চারটি সংখ্যার সমষ্টি কত ছিল? 4 ইউনিট। 1 ইউনিট সমান যদি 40 হয় তো 4 ইউনিট সমান কত হবে? তাহলে 4 ইউনিট সমান হবে 40 × 4 = 160। 4 ইউনিট সমান কত হলো? 160। তো কী বলেছে? চারটি সংখ্যার গড় জানতে চেয়েছে। তাহলে গড় কত হবে? শেষ চারটি সংখ্যার গড় 160/4 = 40। ঠিক আছে, কি বললাম? প্রথম সংখ্যাটি শেষ চারটি সংখ্যার সমষ্টির 3/4 অংশ। তো শেষ চারটি সংখ্যা যদি 4 হয় তো প্রথম সংখ্যা 3 হবে। তো 3 + 4 7 ইউনিট, টোটাল হচ্ছে 7 ইউনিট। 7 ইউনিট সমান কত হবে? এই 5টি সংখ্যার গড় যদি 56 হয় তো 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 280। তো 7 ইউনিট সমান 280। 7 ইউনিট সমান 280। 1 ইউনিট সমান 40। তো বলেছে শেষ চারটি সংখ্যার গড় জানতে চেয়েছে। তো শেষ চারটি সংখ্যার সমষ্টি কত হবে? 4 ইউনিট। 4 ইউনিট সমান 160। তো 1 ইউনিট সমান হয় গড় 160/4 = 40। পরে দুটি সংখ্যার গসাগু 8 এবং লসাগু 160 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? দুটি সংখ্যার গসাগু কত বলেছে? 8 বলেছে। তো সংখ্যা দুটি গসাগু যদি 8 বলে থাকে তো সংখ্যা দুটি কী কী নিতে পারবে? একটা 8x আর 8y। x আর y কি? x আর y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? x আর y এর গসাগু কত হবে? 1 হবে। এদের গসাগু 1 হবে তবেই তো এই দুটো সংখ্যার গসাগু কী হবে? 8 হবে। তো দুটি সংখ্যার গসাগু 8 হলে সংখ্যা দুটি কী নিব? আমরা 8x আর 8y নিলাম। আবার লসাগু বলেছে 160। তো এই দুটি সংখ্যার লসাগু কত হবে? এই দুটো সংখ্যার লসাগু হবে 8xy। 8xy সমান কত বলেছে? 160। তো xy সমান কত হবে? 20। তো xy সমান কত হলো? 20। এবার এক্স আর ওয়াইকে আমরা কি বলেছি? এক্স আর ওয়াই ধরেছি, কোপ্রাইম নাম্বার আছে। তো 20কে আমরা কি কি দুটো গুণফল আকারে কী কী লিখতে পারি? কোপ্রাইম নাম্বার। একটা 20 × 1 লিখতে পারি, একটা 5 × 4 লিখতে পারি, আর লিখতে পারবো 10 × 2 লিখতে পারবো। কিন্তু এগুলো কি? এটা কোপ্রাইম নাম্বার হলো না। তাহলে এই দুটো সংখ্যায় লিখতে পারবো আমরা। একটা 20 × 1 এটা কোপ্রাইম নাম্বার, এদের গোসাগু 1। 5 × 4 এটাও কোপ্রাইম নাম্বার, এদের গোসাগু 1। ঠিক আছে, তাহলে এক্সের মান যদি 20 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? এক্সের মান যদি 20 হয় তাহলে ওয়াইয়ের মান হবে, এক্সের এটা এক্স এটা ওয়াই, এক্সের মান যদি 20 ধরি তো ওয়াইয়ের মান 1 হবে। তাহলে এবারে কি বলেছে? সংখ্যা
সংখ্যা দুটির যোগফল কত হবে? সংখ্যা দুটি কী কী আছে? সংখ্যা দুটি আছে 8x আর 8y আছে, তো 8 × 20 প্লাস y 8 × 1 সংখ্যা দুটির যোগফল 8 2 160 প্লাস 8 168। 168 এখানে আছে, অপশানে নাই, তাহলে এটা ধরে করি। এক্সের মান এখানে 5, তো 8x প্লাস 8y সংখ্যা দুটির যোগফল 8 × এক্সের মান কত? এক্সের মান এবার 5 প্লাস 8 × ওয়াইয়ের মান এবার 4, 8 5 40 প্লাস 8 4 32 সমান কত হলো? 40 আর 32 72। অপশান কত? 72। ঠিক আছে, একশো 68ও হবে আর 72ও হবে। 168 হবে, 168 হবে আর 72 হবে। আমাদের অপশানে কী দেওয়া আছে? 72 দেওয়া আছে, তো 72 উত্তর হয়ে গেল। যদি 168 দেওয়া থাকতো তাহলে 168 হতো। ঠিক আছে, পরের কোশ্চেন। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি। 30 জনের উচ্চতার গড় কত বলেছে? 160। এবং বাকি ছাত্র কটা হলো? 20টা। বাকি ছাত্রের উচ্চতার গড় কত? 165। তো সমস্ত ছাত্রের উচ্চতার গড় কত হবে? দুটা উপায় করা যাবে। প্রথমে একটু বেসিক। 30 জনের উচ্চতার গড় কত বলেছে? 160 সেমি। তাহলে 30 জনের উচ্চতার সমষ্টি কত হবে? 160 × 30, 16 32 16 3 48, 4800। এবং বাকি ছাত্র 50টার মধ্যে 30টা হয়ে গেলো, তো বাকি ছাত্র 20টার উচ্চতার গড় কত বলেছে? 165। 165 × 20 কত হবে? 5 2 10, 4 2 12, 1 13, 1 2 1 3, 330, 3300। 50 জনের তাহলে কত হলো? 50 জনের গড় হলো, 50 জনের উচ্চতার সমষ্টি হলো এই দুটো যোগফল 8 আর 3 11, 4 3 7 1 81। তো গড় কত হবে? 81/50। 5 1 5, 3 5 6 30, 5 2 10, 162। 162। আরেকটা কী উপায় করা যাবে? শর্ট ট্রিক। 30 জনের উচ্চতার গড় কত বলেছে? এখানে 160 আর 20 জনের কত? 165। তা আমরা 160 ধরে 50 জনের গড় যদি 160 ধরি, 160 ধরলাম, কিন্তু 20 জনের কী আছে? 165 আছে। এর থেকে কী হতো? 5 বেশি আছে, মানে 20 জনের 5 বেশি আছে। 5 বেশি আছে, কত জনের আছে? 20 জনের আছে। এবার এটা কী করতে হবে? এটার গড় নিতে হবে। এটার গড় কত হবে? 5 জনের যে বেশি আছে, 5 সেমি করে যদি বেশি আছে 20 জনের, সেটাকে কী করতে হবে? 50 ভাগ করতে হবে 50 জনকে, তবেই তো আমরা গড় পাবো। 160 প্লাস 20 5 100/50, 0 5 2 10, 162। ঠিক আছে, যেভাবেই করো। নেক্সট কোয়েশ্চেন। এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 দিন ও 12 দিনে করতে পারে। এক্স একটি কাজ কত দিনে করছে? এক্স একটি কাজ 20 দিনে করছে, আর ওয়াই 12 দিনে করছে। ঠিক আছে, ওয়াই একটি কাজ 12 দিনে করছে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তো বাকি কাজে তো প্রথমে মোট কাজ বের করি। এক্স করছে 20 দিনে, ওয়াই করছে 12 দিনে, এদের গসাগু এই লসাগু 60। লসাগু কত হলো? 60। 12 5 60, 20 3 60। মানে এক্স একদিনে কত কাজ করছে? এক্স একদিনে 3 কাজ করছে।
আর ওয়াই একদিনে কত কাজ করছে, ওয়াই একদিনে 5 কাজ করছে, মোট কাজ কত আছে 60। 91 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, 9 দিন কাজ করার পর, তো ওয়াই 9 দিন কাজ করেছে, একা কাজ করেছে, তো 9 দিনে কত কাজ করবে, ওয়াই একদিনে 5 কাজ করছে, তো 9 কত দিনে কত, 9 দিনে 9 5 45 কাজ করবে। ওয়াই যদি একদিনে 5 কাজ করে তো 9 দিনে কত কাজ করবে, 45 কাজ করলো, বাঁচলো কত, 15 কাজ বাঁচলো। এই 15 কাজটা কাকে করতে হবে, এই 15 কাজটা কাকে করতে হবে, এই 15 কাজটা করতে হবে এক্সকে। এক্স কত দিনে শেষ করবে, তো এক্স একদিনে কত কাজ করছে, 3 কাজ করছে, তো 3 দিয়ে ভাগ, 3 5 15, তো এক্স কত দিনে করছে, 5 দিনে করছে, ঠিক আছে। বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে, বাকি কাজ এক্স 5 দিনে শেষ করবে, বোঝা গেল। নেক্সট, এ নল একটি খালি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নল একটি খালি চৌবাচ্চা, এ কি করছে, পূর্ণ করছে, তো প্লাস দিয়ে দিলাম, 6 ঘন্টায় পূর্ণ করছে। বি নল ওই পূর্ণ চৌবাচ্চা 8 ঘন্টায় খালি করতে পারে। বি কি করছে, খালি করছে, কত ঘন্টায়, 8 ঘন্টায় খালি করতে পারে। তো চৌবাচ্চাটার মোট কত জল ধরবে, 24 হয়ে গেল লসাগু, এতে লসাগু হচ্ছে 24, 6 4 24, 8 3 24, মানে এ 1 ঘন্টায় কী করছে, 4 ইউনিট ভরছে, আর বি 1 ঘন্টায় 3 ইউনিট ভরছে। এ নলটি প্রথমে খোলা হলো, এ নলটা প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। প্রথমে এ নল খুললো, 1 ঘন্টা পর এ বন্ধ করে বি খুলে দিল, আবার 1 ঘন্টা পর বি বন্ধ করে এ খুলে দিল, এভাবে চলতে আছে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে, মোট কত ঘন্টা সময় লাগবে। শেষের বেলায় কি হবে, শেষের বেলায় এমন একটা পর্যায়ে আসবে যেখানে এ নলটা খুলে দিলেও 4 ভরে দিবে, তাহলে কি হয়ে যাবে, চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। তা আমরা প্রথমে কি করব, এই 24 থেকে 4 বাদ দিয়ে দেব, 20। শেষের বেলা কি হবে, শেষের বেলা যদি একে যদি আমরা খুলি তো এ 4 ভরে দেবে, 4 ভরে দেবে, তাহলে কি হবে, চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। আমাদের পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে বলেছে, তো চৌবাচ্চা যখন পূর্ণ হয়ে যাবে তাহলে কি করতে হবে, আমরা প্রথমে 20 ইউনিট ভরি, 20 ইউনিট ভরতে কত সময় লাগবে, 20 ইউনিট ভরতে সময় লাগবে। এ কি করছে, 4 ভরছে, এ 4 ভরছে, আর বি কী করছে, 3 খালি করে দিচ্ছে, তো মোট কত, 2 ঘন্টায় তাহলে কি হচ্ছে, 1 ভর্তি হচ্ছে, 2 ঘন্টায় 1 ইউনিট কাজ হচ্ছে, 2 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে, 1 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 20 ইউনিট ভরতে কত সময় লাগবে, 20 ইউনিট ভরতে 20 ইউনিট ভরতে তাহলে কত সময় লাগবে, 20 ইউনিট ভরতে 40 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এবার তারপরে আবার কি হবে, এ খুলে দিলে 4 ভরে দেবে, এ খুলে দিলে 20 ইউনিট হয়ে গেল, কত লাগলো, 40 ঘন্টা লাগলো। এর তারপরে আবার 4 আবার 1 খুলে দিল, 24, তা আবার কি, এ যে খুললো আবার 1 ঘন্টা 1 কাজ করলো, তো 40 আর 1 সমান সমান 41। বোঝাতে পারলাম। এ প্রথমে কি 6 ঘন্টায় ভরছে আর বি 8 ঘন্টায় খালি করে দিচ্ছে, তো এদের মোট 24, চৌবাচ্চাটা 24 ইউনিট জল ধরছে, তো 6 4 24, 1 ঘন্টায় এ 4 ভরছে আর বি 1 ঘন্টায় 3 ভরছে, 3 খালি করছে, তো 2 ঘন্টায় এরা তাহলে 1 ইউনিট ভরছে, 4 এ ভরছে আর 1 ইউনিট এ খালি করে দিচ্ছে, তাহলে 2 ঘন্টায় এ কী করছে, প্রথম ঘন্টায় এ চলেছে, তারপরে ঘন্টায় বি চলেছে, তাহলে 2 ঘন্টায় কী হলো, 2 ঘন্টায় 1 ইউনিট জল ভরলো, 2 ঘন্টায় কী হলো, 2 ঘন্টায় 1 ইউনিট জল ধরলো। আমরা যখন শেষের বেলা 20 ইউনিট ভরে নিই, শেষের বেলা কী হবে, 4 ইউনিট ভরলে 24 ইউনিট হয়ে যাবে, তো 20 ইউনিট ভরতে কত সময় লাগবে, 20 ইউনিট ভরতে এর সময় লাগলো 40 ঘন্টা। এবার একে যদি আমরা শুরু করি তো 4 ইউনিট ভরে দেবে, তাহলে 24 ইউনিট হয়ে যাবে, তো 24 ইউনিট ভরতে কত সময় লাগলো,
41 ঘন্টা সময় লাগলো। একচল্লিশ ঘন্টা সময় লাগলো। নেক্সট বলেছে 5,000 টাকার 15% সরল সুদের হারে 3 বছরের সরল সুদ এবং 8,000 টাকার 12% সরল সুদের হারে 4 বছরের সরল সুদের পার্থক্য কত হবে? 5,000 টাকার 15% সরল সুদের হারে 3 বছর, 15% সরল সুদের হারে 3 বছর, বার্ষিক 1 বছরে 15% পাচ্ছি, তো 3 বছরে কত পার্সেন্ট পাবো? 45% পাবো। তো 5,000 টাকার 45% কত হলো? এত পার্সেন্ট আমরা কী পাবো? সুদ পাবো 5,000 টাকার। পঁয়তাল্লিশ ইন্টু 5, 5 4 20, 2 22, 2250 টাকা। 5 5 25, 5 4 20, 2 22, 2250 টাকা সুদ পাচ্ছি। এবার 8,000 টাকার 12% সরল সুদ হারে 4 বছর, 12% 4 বছর মানে কত হবে? 12 24 12 4 48% হবে। 48%, এটা 45%। তো 8,000 টাকার 48% কত হবে? 48/100। কত সুদ পাচ্ছি 8,000 টাকার? 8 8 64, এটা হলো 6, 8 4 32 আর 6, 3,840। সরল সুদের পার্থক্য জানতে চাইছে। কত কী জানতে চাইছে? পার্থক্য কত হবে? তো বিয়োগ করে দিই। 3,840 থেকে 2250 বিয়োগ করলে কত হবে? 1590। 1590, ঠিক আছে। আরেকবার 5,000 টাকার 15% সরল সুদ 3 বছরের সরল সুদ, 3 বছরে 15% হারে 45%, 45%-এর সুদ হচ্ছে 2250 টাকা। আর 8,000 টাকার 48%, 12% হারে 4 বছর, 12 4 48, 3,840 টাকা। এর পার্থক্য জানতে চাইছে, পার্থক্য করে দিলাম, বিয়োগ করে দিলাম, 1590 টাকা, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, 1500 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 1200 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। দ্রব্যটি 1400 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কত হবে? 1500 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1200 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তো ক্রয় মূল্য কত হবে তাহলে? এই দুটোর মাঝখানেই আছে, তো মাঝখানে কী হবে? 2 দিয়ে ভাগ করে দিলাম, 2700 টু 1350, মানে 1500 টাকায় 1350 টাকায় জিনিস 1500 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, কত টাকা লাভ হচ্ছে? 150 টাকা লাভ হচ্ছে। 1200 টাকায় বিক্রি করলেও 150 টাকা কী হচ্ছে? ক্ষতি হচ্ছে, মানে কি যত টাকা লাভ হচ্ছে তত টাকা ক্ষতি হয়ে গেল। তো এদের ক্রয় মূল্য কত পেলাম আমরা? 1350 টাকা ক্রয় মূল্য পেলাম। দ্রব্যটি 1400 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কত হবে? যদি 1350 টাকার মাল যদি 1400 টাকায় আমরা বেচে দিই, যদি 1400 টাকায় বেচে দিই, তাহলে আমার কি হচ্ছে? তাহলে আমার লাভ হচ্ছে, লাভ হচ্ছে। তাই এখানে লসটা কেটে দিই, লস হবে না, লাভ হবে। ওই 4% হবে না 8% হবে? কত টাকা লাভ হচ্ছে? 50 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে লাভ হচ্ছে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 1350 ইন্টু 100, 10 10, 5 2 10, 5 2 10, 5 7 35, 100/27% আমাদের লাভ হবে। 27 3 81, 27 3 81, মানে 3 পয়েন্ট সামথিং আসবে। 3 পয়েন্ট সামথিং কত আছে? 4% আছে। কী বলেছে? আসন্ন পূর্ণ সংখ্যায়, তো 4% হয়ে গেল। 8% হবে না, অত দূর যাবে না, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, কোনো টাকার 2 বছরের সরল সুদ 12,800 টাকা, 2 বছরের সরল সুদ 12,800 টাকা
এবং চক্রবৃদ্ধি সুদ 14,400 টাকা। 2 বছরের আসলের পরিমাণ কত হবে? 12,800 টাকা যদি সুদ হয়, সরল সুদ 12,800 টাকা, তো প্রথম বছরে কত হচ্ছে? সরল সুদ কী হয়? প্রতি বছরে সমান হয়। তো 12,800কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6,400 হবে। 12,800কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6,400 হবে। তো কী হলো? 6,400 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছরেই 6,400 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কী হয়? দ্বিতীয় বছরে সুদের উপরে সুদ লাগে, এই সুদের উপরে সুদ পেয়েছি আমরা, তবেই তো আমরা 14,400 টাকা হয়েছে। তো কত সুদ পেয়েছি আমরা? এই 14,400 থেকে 12,800 বাদ দিলাম, 14 থেকে 8 বাদ 6 1 1600 টাকা। এই 1600 টাকা সুদ পেলাম আমরা। এই 1600 টাকা আমরা কার পেলাম? এই 6400 টাকার সুদ পেয়েছি। 1600 টাকা যে সুদ পেয়েছি দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি হারে, তো কত টাকার মধ্যে পেয়েছি? এই 6400 টাকায় পেয়েছি। তো 6400 টাকায় আমরা কত পেলাম? 1600 টাকা সুদ পেলাম 6400 টাকায়। তো সুদের হার কত হবে? সুদের হার এটা হবে 0 0 16 100 16 4 4 25 25% আমরা কি পেলাম? সুদের হার পেয়ে গেলাম। সুদের হার আমরা কত পেলাম? 25% আমরা সুদের হার পেলাম। এবার বলেছি আসলের পরিমাণ কত হবে? 25% সুদের হার হলো আসলের পরিমাণ। এক বছরে কত? 25%। তো 2 বছরে কত হচ্ছে? 50%। 2 বছরে কত সুদ পাবো আমরা? 50%। তো 50% সমান যদি এই 2 বছরের সুদ হচ্ছে এখানে 12,800 টাকা, আর 2 বছরে আমরা কত সুদ পাচ্ছি? 2 বছরে আমরা পাচ্ছি 50%। তো 50% সমান যদি 12,800 টাকা হয়, তাহলে 100% সমান 100% হয় আসল। 100% সমান কত হবে? 12,800কে 2 দিয়ে গুণ, এর ডবল 256 256 0 0। ঠিক আছে, পরের কোশ্চেন। এক ব্যক্তি 1300 টাকায় একটা টেবিল বিক্রি করায় 35% ক্ষতি হয়। এক ব্যক্তি 1300 টাকায় একটা টেবিল বিক্রি করলো, তো 35% ওর কী হলো? ক্ষতি হলো। 30% লাভ করা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 35% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকার জিনিস ও কত টাকা বিক্রি করছে? 65 টাকায় বিক্রি করছে। তো এই 65 সমান কত হবে? 1300। 65% সমান 1300। তো বলেছে 30% লাভ করতে চাইছে, তো 100 টাকার মাল ওকে কত টাকায় বেচতে হবে? 130 টাকায় বেচতে হবে, তবেই 30% লাভ হবে। তো 130% সমান কত হবে? এই 65 নিচে আর 130 উপরে, এটা সমান কত হবে? 13 100 13 5 65, 5 দিয়ে 10 5 6 30, 2600 টাকা। ও কত টাকা? 30% লাভ করতে গেলে ওকে কত টাকায় বিক্রি করতে হবে? 2600 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, 1300 টাকায় বিক্রি করছে, 35% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকার জিনিস ওকে 65 টাকায় বিক্রি করতে হচ্ছে। 65% সমান 1300 টাকা। 30% লাভ করতে হলে 130 টাকায় বেচতে হবে, তো 130% সমান কত হবে? 2600 উত্তর। নেক্সট, এক পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 30%, 30% 5 নম্বর। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। ও 85 নম্বর পেলো, তো ও 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর ও বেশি পেয়েছে। পাস মার্ক থেকে 10 নম্বর কী করেছে? বেশি পেয়েছে। তাহলে পাস মার্ক কত হবে? পাস মার্ক হবে 75। 75 হচ্ছে পাস মার্ক, কিন্তু এখানে পার্সেন্টেজে বলেছে 30%। তো 30% সমান কত হলো? 30% সমান হয়ে গেল 75। তো বলছে পরীক্ষায় মোট নম্বর কত? মোট নম্বর কত? 100%। 100% সমান কত হবে? 75 নিচে 30 এবারে 100, 25 3 75, 250।
উত্তর কত হলো? পাস পরীক্ষায় মোট নাম্বার হলো 250। ঠিক আছে, আশা করি বোঝা গেল। যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি পরের ক্লাসে সেই সমস্যার সমাধান করে দেব। আর ইউটিউবে দেখে থাকলে গেলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখতে গেলে লাইক করো এবং কমেন্ট করো, ফলোও করে নিও। ধন্যবাদ।